ইন্ডিয়ার শেষ প্রান্ত থেকে একটু নিচের দিকে নেমে এসেছি। মন্দিরের যে দক্ষিণ সাইডের যে গেটটা আছে, একদম গেটের সামনে আমাদের হোটেলটা। আর এখান থেকে আমরা এখন যাব ধনুষকুটি হয়ে যে রামসেতুর লাস্ট এন্ড পয়েন্ট, সেখানে যাব। আমাদের হোটেল থেকে এবার বাম সাইডে টার্ন নিতে হবে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা চলে গেছে। এটা হচ্ছে NH 87। এটা সোজা চলে গেছে ধনুষকুটি হয়ে রামসেতুর একদম লাস্ট পয়েন্ট, ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট অবধি চলে গেছে। রামসেতুর যে কয়েকটা ছোটো ছোটো দ্বীপ আছে, দ্বীপের পরে শ্রীলঙ্কা। ঠিক আছে, আমরা ধনুষকুটি যাই, গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। রামচন্দ্র সব ঠিক করলো, সীতাকেও নিয়ে আসলো, সব কিছু করলেন, কিন্তু যদি একটু রাস্তাটা জুড়ে দিত, হনুমান বাবাজিরা যদি একটু জুড়ে দিত, তাহলে আমরা আমাদের শ্রীলঙ্কায় যাওয়ার কোনো বাধা থাকতো না। ধনুষকুটি চলে এসেছি, ধনুষকুটি সেই লাইট হাউস। এবার ধনুষকুটি আমরা এখন ঢুকছি না ভিলেজটার মধ্যে আমরা ওদিকে ঘুরে আসি একদম লাস্ট প্রান্ত থেকে। ও কি ঢেউ দিচ্ছে এই সাইডটায়, মানে ভারত মহাসাগরের ঢেউটা একদম সামনে পুরো ধোঁয়াদা হয়ে গেছে। ওই যে ঢেউ থেকে যে এটা গেঁজা মতন হয়ে যে জলটা বাষ্প হয়ে যায় না, সেটা পুরো হয়ে গেছে, সামনে পুরো ধোঁয়া। ইন্ডিয়ার শেষ সীমানায় চলে আসলাম। এই সামনে সেই সার্কেলে যাব, নিচেও একটু নামবো, দেখি নামতে দেয় কি না। তবে এখানকার যারা প্রশাসনিক ডিপার্টমেন্ট আছে তারা নাকি নামতে দেয় না, ওটা আমরা তো না শুনে ছাড়বো না, মানে নামতেই হবে। আজকে দেখছি বাতাসটা অনেকটাই কম আছে এখানে, অনেকটাই কম। বাবা অনেক গাড়ি চলে এসছে। হ্যাঁ, ওইখানটা রাখ। অবশেষে আমাদের যে ডেস্টিনেশনের লাস্ট পয়েন্টের আগের পয়েন্টে আমরা চলে এসেছি। আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে কন্যাকুমারী। তবে কন্যাকুমারী আগে রামেশ্বরম থেকে পার হয়ে যে ইন্ডিয়ার শেষ জায়গা, মানে যেখানে ইন্ডিয়া শেষ, সেই রামসেতু চলে এসেছি। রামচন্দ্র এবং হনুমানজি সীতাকে উদ্ধার করার জন্য যে সেতুগুলো বানিয়েছিল, এখানে অনেকগুলো ছোট দ্বীপ আছে। দ্বীপের পরে তারপরে গিয়ে শ্রীলঙ্কা। আর এই জায়গাটা খুব সুন্দর। ইন্ডিয়ান ওশানের অবস্থাটা দেখো, পুরো পাগল হয়ে আছে, এত জোরে ঢেউ হচ্ছে। ওই সাইডগুলো একদম দেখার মতন। এই জায়গাটা গুগল ম্যাপে ম্যাপটা অন করে ভিউ করে প্রচুর দেখেছি। অবশেষে নিজের বাইক নিয়ে এবং নিজেদের ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারলাম। দারুণ, মানে আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। ইন্ডিয়ার শেষ প্রান্ত থেকে একটু নিচের দিকে নেমে এসেছি। আর এখন বঙ্গোপসাগরের সাইডে আমরা নেমে এসেছি নিচের দিকে। ওই যে ওপাশে সেই সার্কেল জায়গাটা আছে। আর এখানে নামার নিষেধ সত্ত্বেও আমরা একজনের অনুমতি নিয়ে নেমেছি আর কি। আমি নয়, এখানে আরও অনেকেই নেমেছে এখানটায়। আর এই যে দ্বীপগুলো আছে, যে বালির দ্বীপগুলো, এগুলো কিন্তু খুব একটা সেফটি নয়। এনি টাইম, মানে ওনারাই বলছে এনি টাইম বসে যেতে পারে, মানে এই তৈরি হচ্ছে আবার এই বসে যাচ্ছে, এরকম ব্যাপার এখানে। আর এই জলের স্রোতটা তো খুব এখানে, মানে ভীষণ স্রোত। ওনারা বলছেন, এখানে একজন গাইড বলছিলেন এখানে, যে জলের স্রোত খুবই, এখানে জলে সাধারণত নামতে দেওয়া হয় না। অফ সাইডে যে এই সাইডে যে জলগুলো আছে শান্তিশিষ্ট, এখানে স্নানের অনুমতি থাকে, কিন্তু বাট এই সাইডে কোনো অনুমতি থাকে না। এই সাইডে বা আর ভারত মহাসাগর তো মোটেই নয়।
বাই বাই রাম সেতু, আবার কবে দেখা হবে এক রামচন্দ্রই জানে। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। এখন যাব ধনুষকুটি। ধনুষকুটির ওই জায়গা ঢোকার মুখে যে ঢেউটা হচ্ছে, ও মারাত্মক লেভেলের। এখানটায় ঢেউগুলো আছে, কিন্তু ওইখানকার ঢেউটা একদম মারাত্মক লাগছে। ওখানে যা গরম ছিল আর হাওয়া, ও বাপরে বাপ বাপ, কী গরম কী গরম। কাল সারা রাত বৃষ্টি হয়েছে। আমরা তো ভাবছিলাম সব মনে হয় মাটি হয়ে গেল, যেরকম মাটি হয়েছিল পুদুচেরিতে, ঠিক সেরকম এটাও হয়তো মাটি হয়ে যাবে আমাদের। কিন্তু অবশেষে সূর্য মামা একটু সহৃদয়তা দেখিয়েছে আমাদের প্রতি। এখানে অনেকে স্নান টান করছে এই জায়গাটায়, আর এই সাইডে কেউ স্নান করার মতন উদ্ধত দেখাচ্ছে না। যা ঢেউ এসে লাগছে না, ওই যদি একবার নেমে যদি পাহাড়ের গায়ে এনে ফেলে, এই পাথরের গায়ে যদি এনে একটু একটা ধাক্কা মেরে দেয়, তাহলে 16 কলা পূর্ণ হয়ে গেল। ইন্ডিয়ান ওশানের যে ঢেউ অসাধারণ এবং খুব ভয়ঙ্কর। আর এখান থেকে যদি সোজা চলে যায় তাহলে আটলান্টিকা মহাদেশ পড়বে, আর একটু পূর্ব দিকে চেপে গেলে পড়বে অস্ট্রেলিয়া, আর এপাশে আছে শ্রীলঙ্কা। আর এখন আমরা যাব ধনুষকুটিতে। এই বাইকটা স্টার্ট করি, রেডি? এইসব জায়গাগুলো একবার আসলে মনে রাখার মতো স্মৃতি হিসাবে। নিজের বাইক না থাকলে সত্যি বলতে কখনো সম্ভব হতো না একটা রুটে এসে এতগুলো জায়গা ভিজিট করতে করতে আসা। পার্সোনাল কার না থাকলে প্রায় অসম্ভব এগুলো। হ্যাঁ, আসা যেত, একদিন ভাইজাকে আসতে হবে, তারপরে আবার কোনো একটা প্ল্যান করে পন্ডিচেরি আসতে হবে, আবার কোনো একটা প্ল্যান করে এখানে আসতে হবে, আর একটা প্ল্যান করে কন্যাকুমারী যেতে হবে। যাওয়ার সময় আমরা আবার একটা দুটো জায়গা ভিজিট করবো, সেগুলো আবার তার জন্য নতুন নতুন প্ল্যান করতে হবে। একটা প্ল্যানিংয়ের মধ্যে এগুলো সম্ভব নয় এই সবগুলোই, যেটা একমাত্র সম্ভব বাইকে। ধনুষকুটি চলে এসেছি আমরা, এবার ভিলেজটার মধ্যে ঢুকবো, যে ভিলেজটা ঝড়ে ধ্বংস হয়ে গেছে, ধ্বংসপ্রাপ্ত ভিলেজ, তার মধ্যে প্রবেশ করব। আমরা ধনুষকুটি চলে এসেছি। এটা একটা গির্জা মনে হচ্ছে, মন্দির নয়। যাই হোক, গির্জা হোক মন্দির হোক যাই হোক, এটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। এখানে একটা সময় এই গ্রামটায় মানুষ বাস করত, বাট ঝড়ের পর থেকে আর মানুষ, মানে ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর আর মানুষ থাকে না, শুধু দোকানগুলোই আছে এখানে। এটা একটা ঘোস্ট হাউসে পরিণত হয়ে গেছে। আর এখানে যে দোকানপাটগুলো আছে এরাই দিনের বেলায় থাকে, সন্ধ্যা হলেই ব্যাক টু হোম। আর সকাল 6টা থেকে বিকাল 5টা অবধি ধনুষকুটি প্রবেশের অনুমতি আছে, তাছাড়া তারপরে আর নেই। রাম সেতু এবং ধনুষকুটি দেখে আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে গিয়ে প্রথমে লাগেজগুলো বাইকে প্যাক করব, তারপরে একটু ব্রেকফাস্ট করে নেব, করে নিয়ে সোজা চলে যাবো কন্যাকুমারীর দিকে। এপি আব্দুল কালামের বাড়ি, ভারতবর্ষের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম, তার ঘরের সামনে এখন আমরা আছি। মহানায়ক, মানে আমাদের ইন্ডিয়ার মহানায়ক হচ্ছে এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেন 1931 সালে, আর 2015 সালে তিনি মারা গিয়েছিলেন, সেটা সব কিছু লেখা আছে এখানে। রামেশ্বরমের আমাদের পার্ট চুকে গেছে, এবার আমরা যাবো কন্যাকুমারীর দিকে। অলরেডি আমি রাইডিং জ্যাকেট পরে নিয়েছি, আর ও রাইডিং জ্যাকেট পরা হয়ে গেছে, গার্ডটা পড়ছে, আর ল্যাগেজগুলোই রাখা আছে সব। এর বাইক ইনস্টল করব, বাইকটা স্টার্ট দেবো, চলে যাব কন্যাকুমারী। এখন এই হোটেল থেকে বার হলাম, হোটেলটা আমাদের মন্দিরের সামনেই ছিল। এখান থেকে বার হয়ে সোজা চলে যাব কন্যাকুমারী। আর এই রুটটা আমার সত্যি বলতে আমার জানা নেই, গুগল ম্যাপ যেটা সাজেস্ট করবে আমি সেই রুট ধরেই যাব। অনেকটা লেট হয়ে গেল আমাদের, বারোটার কথা অনেক আগে, কী আর করা যাবে। মোটামুটি এখনও বলছে 5.5 ঘন্টা লাগবে, 5.5 ঘন্টা, আমরা ওটা ধরে নিচ্ছি আরও 2 ঘন্টা থেকে 3 ঘন্টা এক্সট্রা, মানে 7.5 থেকে 8 ঘন্টা লাগবে, 8 ঘন্টা। এখন বাজে 11টা, 11 আর 8 17, মানে 17টা বাজবে, 17টা মানে 5টা, ওই 5টা থেকে 6টা বাজবে যেতে আমাদের।
শেষবারের মতন দাঁড়িয়ে দেখে নেবে। ওই একটু সামনে যাই, ঠিক আছে, কারণ খুব সমস্যা, ভিডিও না হোক ফটোটা তুলতেই হবে, নাহলে কেস জটিল হয়ে যাবে, মানে সারা রাস্তা গুমড়ে 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 মরে যাবে। ওর থেকে দাঁড়িয়ে 2-4টে ফটো তুলে নিলাম, হয়ে গেল। কিছু না, না না, তোমার কিছু বলা যায়? পাগল নাকি? নাহলে কি পাগলা কুত্তা কামড়িয়েছে আমার? এখানে দাঁড়াই নাকি? ফটো আসবে? ভালো ফটো আসবে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নামো নামো। পাম্বাম ব্রিজের মধ্যে আমরা যাচ্ছি, বাট গাড়িটা খুব আস্তে আস্তে চালাচ্ছি, কারণ এইবারই শেষ দেখা দেখে নিই। লাইভে আর দেখতে পারবো কি না জানি না, তবে না দেখার চান্সটা বড্ড বেশি। হ্যাঁ, এটা ঠিক, আমরা কালকে কেন, আর 1 সেকেন্ড পরে আমার সঙ্গে কী হবে সেটা আমি জানি না, বাট আমার যেটুকু মনে হচ্ছে রামেশ্বরম হয়তো আর কখনো আসা হবে না। তাই শেষবারের মতন পাম্বাম ব্রিজটা খুব সুন্দর করে দেখতে দেখতে যাই। ভারতবর্ষের একটা সময় লংগেস্ট ব্রিজ ছিল এটা, এখন সেকেন্ড লংগেস্ট ব্রিজ। কন্যাকুমারীর জন্য NH 32 ধরে নিলাম। এই 32টা গিয়ে আবার কানেক্ট হচ্ছে 38-এ, 38 আবার কানেক্ট হবে 44, যেটা কন্যাকুমারী টু দিল্লি হয়ে কাশ্মীর, ওই রোডটাই। মানে অ্যাকচুয়ালি এখন আমরা হাইওয়ে ধরেই চলবো, 32 থেকে 38 থেকে 44 এই রুট ধরেই যাবো আমরা। রামেশ্বরম থেকে রামনাথপুরম থেকে আমরা নিয়েছি লেফট সাইডে 32 ধরে নিয়েছি। আর এটা পুরো যাচ্ছে সমুদ্রের পাশেই মানে ভারত মহাসাগর, তার পাশ দিয়েই কিন্তু রাস্তাটা যাচ্ছে। আর এই রাস্তাটা একটা প্রবলেম হচ্ছে, খুব উল্টোপাল্টা হাওয়া হয়, মানে হাওয়াটা গাড়ি যখন চলে গাড়িটা পুরো এরকম দোলে, মানে এক সাইডে কাত হয়ে, মানে এই সাইডে অনেকটা কাত হয়ে চালাতে হবে, হাওয়াটা এইভাবে মারবে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হাওয়াটা দেবে। আমরা যাচ্ছি সোজা দক্ষিণ দিকে। জল নিয়ে যাওয়ার জন্য কলসগুলো কি দারুণভাবে রাখা, বেশ ভালো লাগছে এগুলো দেখে, মানে জলের যথেষ্ট কষ্ট আছে এখানে। ওই কলসিগুলো সব এরকম গাড়ি মতন করে রেখেছে, ট্রলি টাইপের, বসিয়ে রেখে টেনে নিয়ে গেলে একসঙ্গে 5টা 6টা 7টা কলসি চলে যাবে। এই যে এখানে সামনে এখানেও বসানো আছে, 1 2 3 4টে গাড়ি আছে এখানে জলের। হ্যাঁ, এই তো কলা, এইগুলো তো कितना रुपया? 30 रुपया 30। ওকে, ওটা ভালো হবে না ওইটা ভালো হবে? দেখো তো ওইটা ভালো হবে কি, ওই যে ওইটা হ্যাঁ, এটা ভালো। যে 1টা 29, মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেল। আমরা এখনও পর্যন্ত এসছি 122 কিলোমিটার মাত্র, 122.9 1229, 123 কিলোমিটার এসছি এই 2-2.5 ঘন্টায়, মানে খুব বেশি চালাতে পারিনি। তার কারণ হচ্ছে রাস্তায় প্রচুর বাম্পার, এত বাম্পার যে বলার মতো না, মানে প্রতিটা মোড়ে 2-3টে করে বাম্পার। তারপরে এই একটাই রাস্তা, তাতে দুভাবেই গাড়ি চলছে, সেজন্য বেশি আসতে পারিনি, চালাতে পারিনি। ঠিক আছে, অসুবিধা নেই। এখনও বলছে 3 ঘন্টা 11 মিনিট আমাদের যেতে লাগতে পারে, বাকি আছে 168 কিলোমিটার, 3 ঘন্টা 11 মিনিট। আমরা 3 ঘন্টা জায়গায় 5 ঘন্টা লাগুক, যদি 5 ঘন্টাও লাগে তাহলে আমাদের বাজবে 6টা 30, মানে আমরা 7টার মধ্যে কন্যাকুমারী গিয়ে উঠছি। গাড়ি খুব স্পিডে তুলতে পারছি না, কারণ আমার গাড়ি সবসময় চলে সোজা, এখানে পাশ থেকে এতটাই বাতাস আসছে, গাড়ি এরকম কাত হয়ে চলছে। অন্য কোনো বাইক যদি আমার সামনে থাকতো আমি দেখে দিতাম এরকম কাত হয়ে চলছে, আর কোনো গাড়ির পিছনে যদি যাওয়া হয় তখন গাড়ি এরকম করছে। এটা আবার অন করলাম শুধু উইন্ডমিলগুলো দেখানোর জন্য, এখানে যে কত আছে গুণে শেষ করা যাবে না, মানে আমাদের ঘন্টাখানি দিলে গুণে শেষ করতে পারবো না, শয়ে
আর আমার চোখে আপাতত যেগুলো পড়ছে সবগুলোই ঘুরছে। তার মানে বাতাসের প্রেশার কতটা এখানে, আর যে কত বড় একটা, বাপরে বাপ, দারুণ লাগছে, দারুণ। রামেশ্বরম ওখানে 4টে দেখেছিলাম, তবে 4টে খুব একটা বেশি বড় ছিল না, আর এগুলো ভীষণ বড় বড়। উইন্ডমিলগুলো শুরু হয়েছিল প্রায় 10 কিলোমিটার আগে, এখনও প্রচুর পরিমাণে, কয়েক হাজার আছে এখানে। একটা উইন্ডমিল বন্ধ আছে এখন। এখান থেকে পার্শ্ববর্তী শহরগুলোয় পাওয়ার সাপ্লাই হয়। আর এত জোরে বাতাস হচ্ছে, আমি গাড়ি 40-এ চালাচ্ছি তো ভয় লাগছে। ও আরও পেছনে বসে বলছে যে গাড়ি চালাতে হবে না, তুমি ঠেলে নিয়ে চলো। ঠেলে নিয়ে আর কতবার নিয়ে যাব। আর রৌদ্র এত, আমি ভাইজাল ফেলে রেখেছি হেলমেটের, তার সত্ত্বেও, তারপর বালাগ্রাবাও পরা আছে, তার সত্ত্বেও যেন মুখটা যেন পুড়ে যাচ্ছে, এত গরম। বডিটা অতটা বোঝা যাচ্ছে না, ভিতরে ঘাম হচ্ছে তো, আর বাইরে থেকে হাওয়াটা জ্যাকেটের মানে জ্যাকেট দিয়ে ঢুকছে বিভিন্ন জায়গা দিয়ে, সেই জন্য অতটা বডিটা, কিন্তু মুখটা যেন পুড়ে যাচ্ছে গরমে। আমাদের গরমের সময় এত গরম পড়ে না, এখানে যা গরম। 3.4 কিলোমিটার গেলেই NH44। পাহাড়টা পুরো মেঘে ঢেকে রেখেছে, পাহাড়টা মানে দারুণ দেখতে। এই পাহাড়টা পুরো নেড়ামুড়ো পাহাড়, ওই ফাঁকে ফাঁকে একটু গাছ হয়ে আছে। আর এই পাহাড়ের থেকে ওই পাহাড়টা অনেক বড়, অনেক উঁচু আর কি, বড় বড় উঁচু। পাহাড়ের রেঞ্জটা দারুণ লাগছে, রেঞ্জটা অনেক দূর থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে ওই দিকটায় গিয়ে। তো এই রেঞ্জটা পূর্ব ঘাটের মধ্যে পড়ছে না পশ্চিম ঘাটের মধ্যে পড়ছে আমার ঠিক জানা নেই, তোমাদের যদি জানা থাকে অবশ্যই বলবে। কারণ এখানে এসে সব ভি আকৃতি হয়ে, ভির যে পিছন দিকটা সেই মানে ভি আকৃতি হয়ে মিশে যাচ্ছে সবাই। তখন গরম ছিল, যেই এখানে চলে আসলাম এই মেঘের মধ্যে, সঙ্গে সঙ্গে যেন ঠান্ডা হয়ে গেল। অলরেডি আমাদের সামনে কুয়াশা মতন, মানে এখানে মেঘ আছে, ঠিক আছে। দেখো সামনে ওই যে এগুলো ঘুরছে উইন্ডমিলগুলো, সেগুলো পুরো মেঘে ঢাকা। ক্যামেরায় আসছে কিনা জানি না, বাট আমাদেরও সামনে কিন্তু মেঘ মেঘ লাগছে, একটু পুরো ধোঁয়া ধোঁয়া মতন। এটা মেঘই হবে। এতক্ষণ গরমের মধ্যে চালিয়ে কন্যাকুমারী কিন্তু আমাদের ঠান্ডার মধ্যে ওয়েলকাম করছে। ঠান্ডাটা ঠিক আছে, বৃষ্টিটা হলে না, ওরে বাপরে বাপ, এ কি সিং রে, কাউকে তোয়াক্কাই করছে না, রাস্তার মাঝখান দিয়ে চলছে। কন্যাকুমারীতে ঢোকার আগেই আবার উইন্ডমিলটা দেখা মিলল। এই উইন্ডমিল থাকলে এখন ভয় লাগছে, কারণ উইন্ডমিল যেখানে আছে সেখানে হাওয়ার প্রেশার যথেষ্ট বেশি। আর বাইক চালাতে ওইসব জায়গাগুলো একটু হলেও রিস্ক হয়ে যাচ্ছে। এখানে অলরেডি বুঝতে পারছি বাইক মানে দোলনার মতন দুলছে। তারপর এখানে এসে উইন্ডমিলটার ইয়েগুলো, পাখাগুলো ঘুরছে সব। আমাদের ওয়েস্ট বেঙ্গলে দীঘা, মন্দারমণি এদিকে বসানো যেতে পারে মনে হয়। বাতাসের তো যথেষ্ট জোরে বাতাস হয় ওসব জায়গায়। যাই হোক, সরকারের সদিচ্ছা এবং টেকনিক্যালি বিষয়। হোটেলে আসতে এখনও আমাদের 30 কিলোমিটার বাকি। 30 কিলোমিটার গুগল ম্যাপ দেখাচ্ছে 33 মিনিট লাগবে। আমাদের টার্গেট ছিল 5:30 থেকে 6টার মধ্যে, এই 6:30টার মধ্যে ঢোকা, কিন্তু 6:30 তো লাগবে না, এখন বাজে 5:13। 6টার মধ্যে আমরা হোটেলে এন্ট্রি করব। সেটা একটা ভালো দিক, মানে আমাদের দিক দিয়ে যদি দেখা হয়, আমাদের যে টার্গেটটা ছিল সে টার্গেট আমরা অ্যাচিভ করতে পেরেছি। ওরে বাবা, আমি তো ভাবছিলাম 4টে, এই কতগুলো দেখো এখানে।
44 যেখান থেকে ধরেছি সেখান থেকে গাড়িটা কিন্তু মোটামুটি ভালো চলছে, আর রাস্তার কন্ডিশন খুব সুন্দর। আমাদের হোটেল আসতে আর 3.3 কিলোমিটার বাকি আছে। এর সামনে এখান থেকে আমরা লেফট সাইড ধরে নেব। এখন বাজে 5:52। বলেছিলাম 6টায় হোটেলে ঢুকবো। রুমে না ঢুকতে পারি, হোটেলের রিসেপশন অফিসে অবশ্যই এন্টার করব আমরা। আর একটু পরে আমাদের যে K2K মানে কলকাতা টু কন্যাকুমারী রাইড, সেই রাইডটা শেষ হবে। শেষ বলে এন্ডিং পয়েন্টে আসবো, আবার এন্ডিং পয়েন্ট থেকে আবার শুরু হবে K2K অর্থাৎ কন্যাকুমারী টু কলকাতা। অবশ্যই সেই রাইডটা আশা করছি সবাই দেখবে, তোমরা দেখলে আমারও খুব ভালো লাগবে। দেখ যা কথা হবে, আবার রুমে গিয়ে কথা হবে। সবাইকে এতক্ষণ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কলকাতা টু কন্যাকুমারী যে রাইড, সে রাইডের এন্ডিং পয়েন্ট চলে এসেছি। এখানে K2K শেষ হচ্ছে, আবার একটা ঠিক আর মানে পরে আর কি আবার একটা K2K শুরু হবে, সেটা কন্যাকুমারী টু কলকাতা। তোমরা সবাই জুড়ে থাকবে এই ভিডিওগুলোর সাথে, দেখবে আর প্রতিটা ভিডিও দেখবে, একের পর এক দেখে আসবে, তাহলে প্রথম ভিডিওর সঙ্গে শেষ ভিডিও রিলেট করতে পারবে যে আমরা কীভাবে এসেছি, কী কী সমস্যায় পড়েছি। সমস্যা অ্যাকচুয়ালি কোনো সমস্যাই নয়, সমস্যার সমাধান করার জন্যই আর এই চ্যালেঞ্জটাকে নেওয়ার জন্যই এত দূরে আসা। এবার সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে পরের ভিডিওয়।